সিরাজগঞ্জের শাহজাদপুরে গত বৃহস্পতিবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় খবর সংগ্রহ করতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহত হন। সংবাদ মাধ্যমের হাতে আওয়ামী লীগের দুই তরফের সেদিনের সহিংস সংঘর্ষের ভিডিও চলে এসেছে, যেখানে লাঠি সোঁটা হাতে দুই পক্ষ একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে, গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে এবং বন্দুক হাতে দৌড়াচ্ছেন পৌর মেয়র নিজে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও কাউকে থামাতে পারেনি বা গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক শিমুল আহত হওয়ার পরেও পুলিশ পৌর মেয়র হালিমুল হককে ঘটনাস্থল থেকে গ্রেফতারও করেনি। আহত শিমুলকে ঢাকায় আনার পথে পরদিন তার মৃত্যু। এরপর তার মৃত্যুর প্রতিবাদে স্বতঃস্ফূর্ত হরতাল, স্থানীয় সাংসদ, পুলিশ সকলেই পৌর মেয়রকেই দায়ী করার পরেও ঢাকায় পালিয়ে আসতে পেরেছিলেন হালিমুল হক। তবে রাজধানীর শ্যামলী থেকে কিছুক্ষণ আগে গ্রেফতার করা হয়েছে তাকে। এর আগে গত 31শে ডিসেম্বর খুলনায় আওয়ামী লীগের তিন পক্ষের দ্বন্দ্বে গুলিবিদ্ধ হয়ে মারা যান এক পথচারী নারী। আওয়ামী লীগের ভেতরকার সহিংস কোন্দল এবং তার জেরে হতাহতের ঘটনা ক্রমাগত শিরোনাম হলেও দলটির নেতৃত্ব পর্যায় থেকে একে বারবার বড় পরিবারের ভেতরকার মতভেদ হিসেবে দেখানো হচ্ছে। এক মাসের ব্যবধানে দলের ভেতরের প্রতিদ্বন্দ্বী গ্রুপকে শেষ করার জন্য ছোড়া গুলিতে প্রাণ গেল রাজনীতির বাইরের এক গৃহিণী এবং এক সাংবাদিকের। এর আগে 2015 সালের জুলাইয়ে মাগুরায় ছাত্রলীগের দুই গ্রুপের গোলাগুলিতে এফোর ওফোর হয়েছিল মায়ের পেটে থাকা এক শিশু। দলের ভেতরের এই কোন্দল, এই রক্তক্ষয়ী যুদ্ধকে আর কি পারিবারিক সমস্যা হিসেবে দেখার উপায় আছে? এসব নিয়ে আলাপ করতে রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সিনিয়র সাংবাদিক কাজী সিরাজ এবং সিনিয়র সাংবাদিক নাইমুল ইসলাম খান। স্বাগত আপনাদের তিনজনকেই। অ্যাডভোকেট আফজাল হোসেন, আপনাকে দিয়েই শুরু করি। আমরা এর আগের পর্বের আলোচনাও খালিদ মাহমুদ চৌধুরীকে পেয়েছিলাম, আমরা সেখানেও তাকেও এই একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। আপনাকেও করতে চাই যে মানে এই যে একেবারেই আপনাদের দলের ভেতরকার কোন দল এবং তার জেরে যে সহিংসতা, তাতে সাংবাদিকের মৃত্যু, এতে তো কোনো সন্দেহ নাই। না, আমি এই প্রসঙ্গটি আসার আগে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকে আমাদের দেশের একজন রাজনৈতিক অঙ্গনের বর্ণাঢ্য রাজনৈতিক অতীত, যার জননেতা সুরঞ্জিত সেনগুপ্ত, তিনি আমাদের মাঝখান থেকে চলে গিয়েছেন, তার আত্মার শান্তি কামনা করছি। তো আপনি যে প্রসঙ্গটি বললেন সেটি হলো যে আপনি কিছুক্ষণ আগেই আমরা খবর পেয়েছি যে হালিমুল হক মিরু, যে প্রধান অভিযুক্ত এই মামলায়, আব্দুল হালিম শিমুল হত্যা মামলায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং আমি পার্টির অফিস থেকে কিছুক্ষণ আগে যখন আসলাম, তখন আমার দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব, তিনি সরাসরি আমাদের দলের অফিসকে নির্দেশ দিয়েছেন যে হালিমুল হক মিরুকে দল থেকে কেন্দ্রীয়ভাবে বহিষ্কার করার জন্য। এবং সেটি আপনি নিশ্চয়ই জানেন যে এর আগেও দু দফা দল থেকে বহিষ্কার হয়েছিলেন এই হালিমুল হক মিরু, এবং তারপর আবার তিনি ফিরেও এসেছেন। না, ঠিক আছে, অপরাধের মাত্রা বুঝে হয়তো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু এইবার যে অপরাধটি সে করেছে, নিশ্চয়ই দলের পক্ষ থেকে আমার দল কাউকে ওইভাবে কোনো প্রশ্রয় দেবে না। অপরাধ যেই করুক না কেন, যে দল, যে মত, যে পথের অনুসারী হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা এই সরকারের পক্ষ থেকে, আইন প্রকারী সংস্থার পক্ষ থেকে নেওয়া হবে। তাতে দলের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করা হবে না, এবং সে যদি দলের কর্মী হয়, দলের সাংগঠনিকভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং সেটি প্রমাণ আপনারা ইতিমধ্যেও দেখেছেন যে এর আগে সেই নূর হোসেন পাটোয়ারি, তাকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। আবার আমাদের খাগড়াছড়ির একজন জেলার সাধারণ সম্পাদক, যা দেশের ইতিহাসে বিরল, যে একটা দলের জেলার সাধারণ সম্পাদকও কিন্তু আমরা ছাড় দেইনি। সুতরাং অপরাধ যেই করবে, ঔদ্ধত্য যেই দেখাবে, আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আমার নেত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, আমার আদর্শ প্রশ্নবিদ্ধ হবে, সেই জায়গায় আমরা দল থেকে কাউকে প্রশ্রয় দেব না। সংগঠিত হয়ে যাওয়ার পর, মানে এই রিসেন্টলি যেসব বহিষ্কারের ঘটনা ঘটেছে, কোনোটায় মানে হত্যা, কোনোটা সাম্প্রদায়িক উস্কানি, মানে যে ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে এবং তারপর ব্যবস্থা নেওয়া হচ্ছে, এটাই যথেষ্ট? তাতে দল দায় এড়াতে পারে, নাকি দলের জন্য এটাই যথেষ্ট এম্বারাসিং, বিব্রতকর যে মানে আওয়ামী লীগের কোন দলে এ ধরনের ঘটনা ঘটতে পারে? না, আওয়ামী লীগ একটা বিশাল রাজনৈতিক সংগঠন, এবং এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মী এখানে আছে। তো এবং এই ধরনের একটি সংগঠনে
সংগঠনকে সাংগঠনিক ভিত্তির উপর দাঁড় করানোর জন্য আমার দলের কেন্দ্রীয় পর্যায় থেকে অথবা জেলার অথবা থানার পর্যায় থেকে সবসময় কিন্তু চেষ্টা আমাদের করা হয় এবং দলের শৃঙ্খলা আমরা সবসময় ঊর্ধ্বে তুলে ধরি। সেক্ষেত্রে শৃঙ্খলা ভঙ্গকারী তার বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়াই হবে। আর যেটি বিষয় সেটি হলো যে অপরাধ প্রবণতা অথবা অপরাধ করা এটা কিন্তু সব শেষে গিয়ে ব্যক্তির উপরে দায়টা পড়ে। কারণ এর একটা মনস্তত্ত্ব তো অবশ্যই আছে যে অপরাধ যে করে তার দায়টা কিন্তু তাকেই শেষ পর্যন্ত কিন্তু আইন বলেন অথবা আইন প্রয়োগকারী সংস্থা বলেন অথবা বিচারের মাধ্যমেই বলেন দায়টা কিন্তু তার উপরেই বর্তায়। সুতরাং ওই অপরাধী তিনি কিন্তু তার ব্যক্তিগত দায় থেকেই কিন্তু সে রেহাই পাবেন না। এবং কাজী সিরাজ, আসলে কি রাজনৈতিক দলের নেতারা কর্মীরা এই ধরনের অপরাধে যুক্ত হয়ে গেলে মানে দলীয় কোন্দলে তাদের দলের ভেতরে প্রাণহানি হচ্ছে? মানে ধরুন আপনি যদি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়টার কথাই চিন্তা করেন, হ্যাঁ অনেক মানে প্রাণহানির খবর আসছিল, হতাহতের ঘটনা ঘটছিল, তো সেটাই ঘটুক মানে দলের ভেতরেই হত্যা হোক বা নিরীহ পথচারী বা নিরীহ সাংবাদিকই মারা যান, এটা কি দলের দায় আছে কোনো, নাকি আসলে ওই ব্যক্তিগুলোই অপরাধী যেমনটা বলছেন অ্যাডভোকেট আজম? ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের রাজনীতির যে কি দৈন্য দশা, এগুলো হচ্ছে রাজনীতি যখন আদর্শের জন্য হয়, রাজনীতির জন্য রাজনীতি হয়, জনগণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, তখন কিন্তু এগুলো হয় না। আমাদের দেশের রাজনীতি আজকে নতুন করে হচ্ছে না, দীর্ঘদিনের আমাদের রাজনীতির ইতিহাস বলে রাজনীতি যখন আদর্শের জন্য ছিল, রাজনীতি যখন জনগণের জন্য, রাষ্ট্রের মঙ্গলের জন্য ছিল, তখন কিন্তু একই দলের অভ্যন্তরে এরকম কোনো হানাহানি হয়নি। যখন থেকে রাজনীতি ভোগবাদী চিন্তাভাবনায় আচ্ছন্ন হয়ে গেল, রাজনীতিতে যখন দুর্বৃত্তায়ন ঢুকলো, রাজনীতিতে যখন লোভ লালসা অর্থবিত্ত উপার্জনের অল্প কিছু করে বিনা পরিশ্রমে বিনা পুঁজিতে হঠাৎ করে বিত্ত বৈভবের মালিক হয়ে যাওয়ার এই প্রবণতা এবং প্রতিযোগিতা শুরু হয়ে গেল, তখনই একদম এরা তো কোনো আদর্শের লড়াই করছেন না। হ্যাঁ, তখনই রাজনৈতিক দলে দেখা গেল এবং এরকম অবস্থা তৈরি হয়। তখন আমরা রাজনৈতিক দলে কেরিয়ার রাজনৈতিক কর্মী নেতা যারা আছেন, কেন্দ্রে হোক বা মফস্বলে হোক, একদম গ্রাসরুট লেভেল হোক, সেখানে দেখবেন প্রকৃত রাজনীতিকর দলের জন্য, দলের ভালো হলে খুব আনন্দ পায়, লাফালাফি করে, দলের খারাপ হলে ক্ষতি কিছু দেখলে গোপনে হলে গিয়ে কাঁদে। ওই লোকগুলো কিন্তু এদের জন্য আবার সুযোগও পায় না। নানা কারণে রাজনীতি এখন এরকম একটা হয়, অর্থাৎ লোভ লালসা অর্থবিত্ত অল্প কিছুতে অল্প পুঁজিতে বা বিনা অল্প পরিশ্রমে দল করে দলকে বিক্রি করে এগুলো করার এই চিন্তা রাজনীতি যখন ঢুকলো, আদর্শ যখন রাজনীতি থেকে দূরে সরে গেল, বলা হয় আদর্শের কথা, কিন্তু সে আদর্শিক অবস্থানে যখন দৃঢ় থাকে একটি রাজনীতি, তখনই এগুলো হয়। আপনি সাথে অর্থবিত্তের জন্য নয়, এবং অর্থবিত্তকে কেন্দ্র করে আরও অন্য সম্পূর্ণ এই যে যতগুলো আওয়ামী লীগের বেশ করে, আওয়ামী লীগের আপনাদের আমি জানি না সবার মনে আছে কি না, 1974-75 সালের ঘটনাগুলো যদি কেউ মনে করার চেষ্টা করেন, নাইম ভাই নিশ্চয়ই তখনকার দৃশ্যগুলো কি ঘটেছে, মারামারি হানাহানি, নিজেদের মধ্যে খুনোখুনি, নিজেদের মধ্যে গোলাগুলি, এরকম বহিষ্কার টহিষ্কার ঘটনা কিছু ঘটেছে, কিন্তু কিছু বহিষ্কার করে দলের ভেতরকার এই যে প্রবণতাগুলো এগুলোকে রোধ করা যায়নি এবং পরবর্তীকালে এটা করুণ একটা পরিণতি ডেকে এনেছিল আওয়ামী লীগের জন্য। আর আমাদের দেশে বিভিন্ন সময়ের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতাচ্যুত হয়েছে, আপনি দেখবেন যতটা তার প্রতিপক্ষের আন্দোলন লড়াইয়ে হয়নি, তার চেয়ে বেশি হয়েছে নিজেদের অভ্যন্তরীণ কোন দলে নিজেদের ভেতরকার গোলমালের কারণে। তো আওয়ামী লীগ এখন যেগুলো হচ্ছে এগুলো আমরা লক্ষ্য করছি যে একদিকে এগুলো নিজেদের মধ্যে টেন্ডারি, মূলত টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলোর জন্য বেশিরভাগ। এই যে সিরাজগঞ্জের যে ঘটনাটি, এটি কিন্তু টেন্ডারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একজনের শ্যালক আর আরেকজনের ভাইগনা না ভাই এরকম, মানে এটাকে কেন্দ্র করে এটা হয়েছে। আবার আপনি ধরেন এগুলো আওয়ামী লীগের, এটা ছিল কতগুলো ঘটনা আপনি বললেন, এছাড়া রামের ঘটনা বলেন, সেখানে আওয়ামী লীগের ইনভলভমেন্ট আছে, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা বলেন, আওয়ামী লীগের ইনভলভমেন্ট আছে, গোবিন্দগঞ্জের ঘটনা বলেন, আওয়ামী লীগের লোকের ইনভলভমেন্ট আছে। এই যে বিভিন্ন জিনিসগুলো আছে, এগুলো সবগুলোর পেছনে কিন্তু হয় টাকা, অর্থ অথবা সম্পদ, লোভ, জায়গা জমিন দখল করা, এই সমস্ত কাজগুলো করতে। আওয়ামী লীগের এতে আমার সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত যে এগুলো খালি যেগুলো বহিষ্কার করা, আপনিও বললেন বহিষ্কার, ইনাকে যাকে আজকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হলো তাকে এর আগেও তো বহিষ্কার করা হয়েছে। তো বহিষ্কারকে তারা মনে করছে বহিষ্কার, এখন দলের অবস্থা কোন জায়গায় আছে
আমরা যদি লক্ষ্য করি একটা আমি লোককে আসবো। দুবার বহিষ্কারের পরে তিনি আবার এরকম একটা ঘটনার মতো দলে ঢোকার সুযোগ পেয়েছেন, অর্থাৎ দলের নিয়ন্ত্রণ। কাজী সিরাজ বলছেন আওয়ামী লীগের সাবধান হওয়ার সময় এসেছে, মানে সাংবাদিকদেরও তো সাবধান হওয়ার সময় এসেছে। আপনি কি স্মরণ করতে পারেন, মানে রাজনৈতিক তো অনেক মানে সহিংস সময়, আন্দোলনের সময়, উত্তাল সময়ও গেছে, যে খবর সংগ্রহ করতে গিয়ে গুলি লেগে সাংবাদিক নিহত হয়েছেন, এরকম কিছু মনে করতে পারেন এর আগে? কারণ এখন তো দেশ আপাতত রাজনৈতিক একদম শান্ত, মানে সব আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। আমরা যেহেতু আলোচনা করছি, আমার মনে হয় আলোচনার পরিধিটা আরেকটু বিস্তৃত করার ব্যাপার আছে। কারণ এই সমস্যাগুলির কেবলমাত্র একটা রাজনৈতিক দলের না, যদিও আমি একমত যে এইটা গুরুত্বপূর্ণ ইস্যু। আমি এটাকে আরেকভাবেও বিশ্লেষণ করতে পারি। বাংলাদেশে এখন মানে যেটাকে ইউনিপোলার ওয়ার্ল্ড হয়ে গেছে, বাংলাদেশের ওয়ার্ল্ডটাও মানে আওয়ামী ওরিয়েন্টেড, কোনো বিরোধী দল নাই। এখন যখন চ্যালেঞ্জেস না থাকে এবং সেটা আবার বাংলাদেশের যে অভিজ্ঞতা রাজনীতির 47-70, সে প্রতিটিই হচ্ছে যে এক টার্মের বেশি না। এখন সেকেন্ড টার্ম মানে কন্টিনিউয়াস সেকেন্ড টার্মের আমাদের অভিজ্ঞতা নাই। তো অভিজ্ঞতা নাই মানে কি? মানে আমাদের রাজনৈতিক দল এবং তার নেতাকর্মীরা টানা দ্বিতীয় টার্মে গেলে কিভাবে বিহেভ করতে হবে আমাদের অভিজ্ঞতা নাই। আবার বিরোধী দলও টানা দ্বিতীয়বার বিরোধী দলে থাকলে তাকে কিভাবে বিহেভ করতে হবে আমরা এটা জানি না। এটা কিন্তু আমি খুব নেতিবাচক অর্থে বলছি না, এটা প্র্যাকটিক্যাল প্রবলেম হিসেবে বলছি। সুতরাং এখানেও মানে আমাদের একটু অ্যাডজাস্টমেন্টের সময় নিচ্ছে। আবার কেবলমাত্র রাজনৈতিক দেখেন, এখন এই যে মানে পৌর মেয়র, এখন আমি কতটা সমালোচনা করতে পারি? আমার সাংবাদিক সমাজের সমালোচনা, দেখুন একজন সাংবাদিক গুলিবিদ্ধ হলো। আমরা এখনো, আপনি যে প্রশ্নটা করেছেন যে সাংবাদিকরা যখন এই সহিংস মানে কার্যক্রম কভার করতে যায়, আমরা কেউ আত্মরক্ষার কোনো কিছু পড়ে যাই না। কেন? ঢাকার সাংবাদিকও না, বেশিরভাগ কেউ না। তো কেন বাংলাদেশের সাংবাদিক নেতৃবৃন্দ এটা নিয়ে একটি কথাও বলেন না যেন আমাদের এটা প্রতিটি নিউজ পেপার অর্গানাইজেশন বা টেলিভিশনের ওই রকম গিয়ার্স থাকতে হবে, যখন ওই ধরনের জিনিস কভার করতে যাবে এটা পড়ে যাবে। আমাদের ইন্স্যুরেন্স নাই কেন? আমাদের ইন্স্যুরেন্স নাই কেন? তারপরে এই যে সাংবাদিক আহত হলো, হ্যাঁ, আমরা কেন ভাবতে পারি না আমরা সাংবাদিকরা কত ক্ষুদ্র স্বার্থ, কত মানে নেতিবাচক স্বার্থ। আমরা প্লট নিয়ে যত আলোচনা করি, জীবন বাঁচানোর জন্য একটা হেলিকপ্টার সরকারের কাছ থেকে দাবি করলাম না কেন, কিংবা আমরা রেন্ট করে পাঠালাম না কেন? 50-60 হাজার টাকা খরচ করলে তো সিরাজগঞ্জ থেকে এই মানুষটাকে এনে হয়তো বাঁচানোই যেত। তো আমি কিন্তু আমাদের সকলকেই কাঠগড়ায় দাঁড় করানোর পক্ষপাতী। আমি পক্ষপাতী যে আমাদের এখানে সামগ্রিক, শুধু আওয়ামী লীগের সংকট না, আওয়ামী লীগের চ্যালেঞ্জ এইটা যে যদি বাংলাদেশে একটা রাজনৈতিক শক্তিশালী বিরোধী দল না থাকে, আওয়ামী লীগ নিজেকে রক্ষা করার জন্যও ডিফিকাল্টিতে পড়বে। এটা আওয়ামী লীগের, এটাকে আওয়ামী লীগের আমি অভ্যন্তরীণ কোন্দল মনে করি না। এই সমস্যাটা হচ্ছে জাতীয় পর্যায়ে আমাদের ভারসাম্যহীনতা চলে এসছে। আমাদের একটি গ্রামে একটি পরিবার যদি আরেকটা পরিবার দ্বারা আক্রান্ত হয়, দ্বিতীয় পরিবারটি যাওয়ার আরেকটা জায়গা নাই। এখন কেন জায়গা নাই? কারণ সবাই আওয়ামী লীগ, বিএনপি বিধ্বস্ত। আমি তো বিএনপিকে দায়ী করি এই জন্য আরো বেশি যে বিএনপি যে এত দুর্বল হয়ে গেছে তাদের নিজেদের ভুল রাজনীতি, অপকৌশল বা ভুল কৌশলের জন্য, এর জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে। কারণ বাংলাদেশও বিপদগ্রস্ত হয়ে গেছে তাদের এই দুর্বলতার কারণে। আমি একটা বিরতির পর আবার একটু নাইমুল ইসলাম খান এবং কাজী সিরাজের কাছে ফিরে অ্যাডভোকেট আফজাল হোসেনের কাছে আসবো, কারণ আমি এই প্রসঙ্গটিতে একটু আলাপ করতে চাই যে সাংবাদিক হত্যায় তো বাংলাদেশে আসলে তেমন কিছু আসে যায় না, সেটা একরকম মানে হয়তো প্রতিষ্ঠিতই। তো সেই অবস্থায় আসলে নেতারা, সাংবাদিক নেতৃবৃন্দ, মফস্বলের সাংবাদিক, চিন্তা করে, নট ইভেন ফ্রম ঢাকা। সো সাংবাদিকের ঢাকার নেতৃবৃন্দ তো এটাকে প্রথমে তেমন কোনো মর্যাদা দেন না। আমি আসলে সেটা এরকম নাকি ব্যাপারটা, একটা বিরতির পর আপনাদের কাছে আলোচনায় আসতে চাই। আর আপনারা 90-এর আন্দোলনের সময় সক্রিয় ছিলেন, মানে ওই সময়গুলোতে আসলে সাংবাদিকের নিরাপত্তা কে নিশ্চিত করতে? একটা বিরতির পর দর্শক থাকুন রাজকাহনে।
ফিরেন আমরা রাজকাহনে। নাইমুল ইসলাম খান, আপনাকে এবং কাজী সিরাজকে যে প্রসঙ্গটি জিজ্ঞেস করতে চাই যে এই যে এরকম একজন সাংবাদিক কর্তব্য পালন করতে গিয়ে দলীয় কোন্দলের জেরে আহত হলেন, আহত হওয়ার একদিন পরে তাকে গাড়ি দিয়ে আনার সময় তিনি মারা গেলেন। এর মধ্যে আমাদের সাংবাদিক নেতৃবৃন্দের আসলে মানে আমরা তো একটা কমিউনিটি এবং আমরা তো সাংবাদিক হত্যার বিচার না হলে বিভিন্ন কি করতে পারি, আমরা আসলে কিছু করতে পারি? আমরা যদি শিক্ষা নেই তাহলে এখন থেকে অনেক কিছুই করা যায়। এখন দেখেন বাংলাদেশে সাংবাদিক, সঙ্গীত শিল্পী এরা যখন এদের মর্যাদার টের পাওয়া যায় অনেক সময়, যখন সঞ্জীব চৌধুরী যখন মারা গেল তাকে হাসপাতালে নিলে তাকে তো প্রপার মর্যাদাই দেওয়া হচ্ছে না, তাকে যেটা যত্ন করে চিকিৎসা করবে এটা করা হয় না। একজন সাধারণ সাংবাদিকেরও তো একই সমস্যা। আর সে যখন আবার ঢাকার বাইরের হয়, যাকে আমরা তথাকথিত মফস্বলের সাংবাদিক বলি, তখন তার পত্রিকার কাছেও তো তার মর্যাদা নাই। এখন সবাই আমার কাছেও, মানে আমি কিন্তু কাউকে দোষারোপ করছি না, আমিও তো আমার মফস্বল মানে ছোট শহরের সাংবাদিককে মর্যাদা দিতে চাই না। আমিও তো তার একটা অসুবিধা হলে সেভাবে তার পাশে দাঁড়াই না সবসময়। সুতরাং এই অবহেলারই শিকার এখানে হয়। আমরা বলতে চাই সাংবাদিকের জন্য জমি জমা প্লটের জন্য আমরা যে আন্দোলনটা করি, সাংবাদিকের স্বাস্থ্য, সাংবাদিকের নিরাপত্তা, সাংবাদিকের জন্য একটা হেলিকপ্টার যাবে, বাংলাদেশের যে কোনো জায়গায় সাংবাদিক আহত হলে বা কিছু হলে তাকে উদ্ধার করে হাসপাতালে আনার জন্য একটা হেলিকপ্টার থাকবে, কারোর সাথে অ্যারেঞ্জমেন্ট, দিজ আর অল পসিবল। ইভেন আমাকে দায়িত্ব দিলে আমিও এগুলো অর্গানাইজ করে দিতে পারবো। দিজ আর সিম্পল থিংস, এগুলি নেতৃবৃন্দকে করতে হবে। আমরা এগুলি করি না। ওই যে বললাম পোশাক আশাক, যে নিরাপত্তার অন্যান্য ব্যবস্থা, এগুলির জন্য ওরিয়েন্টেশন, ট্রেনিং, উই নিড অল অফ দিস থিং। কারণ আমাকে নিজেকে বাঁচিয়ে আওয়ামী লীগের কোন দল এটা আর একটা ইস্যু, সেখানে তারা যে সশস্ত্রভাবে ফাইট করে, এই অস্ত্রগুলির লাইসেন্স কিভাবে দেওয়া হয়, এটার নীতি কি, কাকে দেওয়া হয়, কেন দেওয়া হয়, একাধিক দেওয়া হয়। আমি মনে করি বাংলাদেশের বহু সংকটের এই একটাকে কেন্দ্র করে আরো বহু চ্যালেঞ্জেস যেগুলি নিয়ে আমরা আলোচনা করতে পারি, এবং আলোচনা করলে সরকার বা যারা পলিসি মেকিং করেন তারা নিশ্চয়ই এগুলি চিন্তা করতে কিছুটা উৎসাহিত হবে। সিরাজ, আপনি মনে করতে পারেন কিনা, মানে এরকম যখন রাজনীতি এরকম সহিংস হয়ে ওঠে তখন বাংলাদেশের সাংবাদিকরা এর আগে এরকম কোনো ব্যবস্থা নিয়েছেন যাতে তাদের নিরাপত্তা বিশেষভাবে নিশ্চিত করা গেছে, বা তারা কি আসলে কোনো চাপ সৃষ্টি করতে পারি কিনা? আমরা তো নানা রকম চাপে থাকি। নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগেও তো মানে এই রকম বিভিন্ন সময়ে যে মিডিয়া উদ্দেশ্যমূলকভাবে সংসদ সদস্যদের নামে বদনাম করছে, এরকম অভিযোগ থেকে শুরু করে মিডিয়াকে এক হাত দেখে নেওয়ার এই তো বাংলাদেশ থেকে আমেরিকা সর্বত্র আছে। আমরা নিজেদের নিরাপদ রাখতে পারি কিভাবে? একটা সময় ছিল সাংবাদিকরা তো একদিকে সাংবাদিক মানে সবাই সাংবাদিক, ঢাকার সাংবাদিক আর মফস্বলের সাংবাদিক এখানে খুব একটা অন্যভাবে দেখা হতো না, কিন্তু এখন তো এটা উচিত না। সাংবাদিক মানে সবাই সাংবাদিক। ইভেন পাকিস্তান আমল থেকে যারা সাংবাদিক ইউনিয়নের নেতৃত্ব দিয়েছেন, নেতা ছিলেন, তারা সেভাবে দেখেছেন। এবং যেখানেই ঢাকায় হোক আর ঢাকার বাইরে কত সাংবাদিকের বিপদে পড়ে, কোথায় রাজশাহী, কোথায় পাবনা, কোথায় নাটোর, সাংবাদিক ইউনিয়ন থেকে তাদের ভয়েসকে লাউড করেছেন এবং ব্যবস্থা হয়েছে। বরং তখন কিন্তু যোগাযোগও কঠিন ছিল, যোগাযোগ করে। তারপরও সাংবাদিকদের মধ্যে সর্বত্র মানে সবাই সাংবাদিক। তো এখন বাংলাদেশে বহু মফস্বল যেটাকে বলা হয়, অনেক সাংবাদিক আছে যারা ঢাকার সাংবাদিকদের যেতে অনেক বেশি নাম করেছে। আর আমাদের এখানে প্রথমত এখন সাংবাদিক হিসেবে মর্যাদা এখন নাই, কেউ দেয় না, না সরকার না অন্য কেউ। কারণটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে যে ঐক্য, আগে যে ইউনিটটা ছিল, সাংবাদিক বলে সবাই, রাজনৈতিক মতাদর্শ বা ভিন্ন থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের ইউনিয়ন ছিল একটা, সাংবাদিকদের সবকিছু মিলেমিশে একসঙ্গে সব করা হতো, প্রয়োজনে সবাই একসঙ্গে দাঁড়াতো, যে মতেরই হোক। তো এগুলো এখন তো না। এখন সাংবাদিক তো বিএনপি সাংবাদিক, আওয়ামী লীগের সাংবাদিক, জামাতের সাংবাদিক, এরকম হয়ে গেছে, ফলে গুরুত্ব নাই। আরেকটা সবচেয়ে দুঃখজনক জিনিস হচ্ছে এই যে আমরা এখানে নাইবা যেটা বললেন, আমরা প্লটের জন্য লড়াই করি, ফাটের জন্য লড়াই করি, এখানে লড়াই হয়েছে, ইউনিয়ন করেছে, কিন্তু এখন বলেন তো ঢাকায় যেমন মিরপুর সাংবাদিক পল্লী, সেখানে ঢাকার বিভিন্ন পত্র পত্রিকার, তাও গুরুত্বপূর্ণ যাদের লাইনঘাট আছে, যারা যোগাযোগ বেশি রাখতে পারে, তারা ছাড়া ঢাকার কয়জন সাংবাদিক সেখানে মানে অনুল্লেখযোগ্য, তেমন পরিচয় নেই, সেরকম কয়জন সেখানে প্লট পেয়েছেন। মফস্বলেরটা বাইরে, ঢাকার বাইরেরটা বাদিয়ে দিলাম। তো আমরা যারা আমাদের ইউনিয়নগুলো নেতারা যে লড়াইগুলো করেছেন, তারা ঢাকা শহরে তাদের আশেপাশে যে লোকগুলো আছেন, তারা যারা তাদের জন্য স্লোগান দেন, নেতা বানান,
তাদের জন্যই করেছেন, তারাই সুবিধাগুলো ভোগ করেছেন, সব সাংবাদিক জন্য করেন। তো এটা এই জিনিসটা সাংবাদিক নেতৃত্বের, এখনকার সাংবাদিক নেতৃত্বের এই যে অবস্থাটা, এটা কিন্তু সাংবাদিকদের জন্য যাদের উপর চাপ দিলে করবে সাংবাদিক, তারা বুঝে গেছে যে দরকার নাই করার, কারণ এদের কেউ করবে না, লড়াই করবে না। তো আর এই যে যেটা বললেন নাইমের সাথে আমিও একমত, যে ওই সাংবাদিককে সঙ্গে সঙ্গে ঢাকা আনার ব্যবস্থা করা যেত। সরকারের কাছে দাবি জানানো, সব সরকার এই একটা সাংবাদিক 60,000 থেকে 1 লাখ টাকা, আমি জানি আমাদের এখানে সাংবাদিক নেতা অনেককে চিনি যারা এখন বিপুল বিত্ত বৈভবের মালিক, এবং সাংবাদিক বলে, সাংবাদিক নেতা বলে তারা এগুলোর মালিক হয়েছেন, তারা এটুকু করতে পারেন না। আমরা না হয় সাংবাদিক সমাজের পক্ষ থেকে সেটা করতে পারলাম না, আওয়ামী লীগ কি দায় নিতে পারতো? মানে আপনাদের দলের গোলাগুলিতে একজন সাংবাদিক মানে সরকার হিসেবেও তো নিতে পারত। জি, সরকার হিসেবেও তো নিতে পারতেন। না, আমার মনে হয় যে এখানে দায়িত্বের বিষয়টা সরকার পক্ষ থেকে কোথায় কোনো ব্যত্যয় ঘটেছে সেটা হয়তো পরবর্তী যে বিশ্লেষণে হয়তো জানা যাবে, কিন্তু আমার কাছে এ পর্যন্ত মনে হয় যে সরকারের পক্ষ থেকে যা যা করা হয়েছে, অথবা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারটিতে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে বলেই কিন্তু গ্রেপ্তার হয়েছে মিরু। মানে সাংবাদিক মৃত্যু না হয়ে যদি আপনাদের দলেরই দুজন মরে যেতেন তাহলে কি গুরুত্ব আর হতো? না না, বিষয়টা এমন না, আমরা সবাইকে আর এখানে যেভাবে সাংবাদিক এটা আলাদা কমিউনিটি হিসেবে আলাদা করা হচ্ছে, আমি কিন্তু সেভাবে দেখছি না। এই কারণে আমি যে গণতান্ত্রিক রাজনৈতিক দলটা করি, এবং আমি মনে করি যে গণতন্ত্রের পরিপূরক হিসেবে সাংবাদিকরা সবসময় কিন্তু আমাদের পাশে থাকে, এবং আমি ব্যক্তিগতভাবে নিজেও সাংবাদিকতা প্রফেশনের সাথে জড়িত ছিলাম। এখানে নাইমুর ভাই অথবা সিরাজ ভাই, তাদের মতো বর্ণাঢ্য রাজনৈতিক অতীত বর্তমান আমার হয়তো নেই, কিন্তু আমিও 1997 সাল থেকে 2001 সাল পর্যন্ত বিএসএস বাংলাদেশ সংবাদ সংস্থায় ছিলাম। তখন আমাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব সাংবাদিক ছিলেন, তাই না? কিন্তু তখন 40 জন সাংবাদিককে একদম উল্টো, তখন সাংবাদিক যদি না হয়ে আওয়ামী লীগের দুজন, একজন সাংবাদিক না হয়ে সেদিন ঘটনায় যদি আওয়ামী লীগের দুজনের প্রাণ যেত, তাহলে কি এরকম হতো ঘটনা? কারণ এরকম তো হয়নি, এর আগেও তো বিভিন্ন সময় রাজনৈতিক কর্মীদের প্রাণ গেছে, সেটা বেশি শিরোনামও হয় না, কারণ শিরোনাম হয় যখন নিরীহ পথচারী বা সাংবাদিক প্রাণ হারান, মানে যিনি রাজনীতির বাইরে। না, আমার কাছে যেটা মনে হয়, রাষ্ট্রের কাছে সাংবাদিক অথবা রাজনৈতিক কর্মী এটা বিবেচ্য বিষয় না, মানুষই কিন্তু এখানে বিবেচ্য বিষয়। এবং সেখানে আমি স্বাভাবিকভাবে যেহেতু আওয়ামী লীগের কর্মী হিসেবে এখানে উপস্থিত হয়েছি, এবং আমার দল যেহেতু ক্ষমতায়, সুতরাং সিরাজ ভাই অথবা অন্যরা আমার দলের পোস্টমর্টম করবে, এটাই স্বাভাবিক, এবং দায়িত্ব আমাকে নিতেই হবে, এটাই স্বাভাবিক, এবং সেই দায়িত্ব নিয়ে আমি কথা বলছি। যেমন সিরাজ ভাই যেটা বললেন যে 1974-75 কথা, সেই সময়কার কথা, কিন্তু আমাকে তো ভুলেও যায়নি যে সেই সময় সাংবাদিক অথবা অন্য কোনো, যেটা সেই বাসন্তীকে জাল জড়িয়ে যে একটি নিউজ করা হয়েছিল, সেটাও কি কোনো সাংবাদিকতার মধ্যে পড়ে? আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না। যে আমি যেটি বলতে চাই যে আজকে এই যে সাংবাদিক ভুল বুঝাবুঝি হবে, আমি কিন্তু অন্যরা কি করতে সেটা বলিনি, আমি তখনও কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরে প্রচুর কোন্দল হয়েছে, প্রচুর মারামারি, কোন্দলটা কিন্তু তখনও হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দল তো সিরাজ ভাই একটা না, আওয়ামী লীগ না, হয়তো আমার দলটা যেহেতু ক্ষমতায় এই কারণে, কিন্তু আমরা যে নাইম ভাই যেটা বললেন, না না নাইম ভাই কোন্দলের তা নেই, এখন বিএনপি ক্ষমতা নাই, বাইরে থাকার পরেও তাদের মধ্যে কোন্দল হয়, তাদের মধ্যে মারামারি না। ওই কথাটাকে আমি গুরুত্ব দেই যে দায়িত্ববোধের জায়গাটা, যেমন নাইম ভাই যেটা বললেন যে শক্তিশালী বিরোধী দল এটি আমরা তৈরি করতে চাই, কিন্তু সেই শক্তিশালী বিরোধী দল আমরা কিভাবে তৈরি করব? বিরোধী দল তো নিজেকে তৈরি হতে হবে। শৃঙ্খলাবদ্ধ নিজেদের দলকে আপনারা তৈরি করতে পারেন? আমার মানে আপনাকে আমি যদি দুটো সুনির্দিষ্ট প্রশ্ন করি, আপনাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডিসেম্বর মাসে 25শে ডিসেম্বর সম্ভবত তিনি বলেছিলেন যে 3 মাসের মধ্যে, মানে তিনি তো দায়িত্ব নেওয়ার পর থেকেই কিন্তু তিনি বারবার দলের ভেতর পরগাছার কথা বলছেন, অনুপ্রবেশকারীর কথা বলছেন, এবং কাউকে ছাড় দেওয়া হবে না সেটা বলছেন। তিনি বলেছিলেন 3 মাসের মধ্যে দলের এসব আভ্যন্তরীণ কোন দল তিনি কমিয়ে আনবেন। তো মানে না, আপনি কি আমাদের আন্তরিকতার অভাব কোনোভাবে পরিলক্ষিত করছেন? নিশ্চয়ই না। আমার দলের সাধারণ সম্পাদক অথবা আমার দলের হাইকমান্ড, আমার দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তার নির্দেশে কিন্তু দল অত্যন্ত শৃঙ্খলাভাবে কিন্তু কাজটি করে যাচ্ছে, এবং আজকে হয়তো বিচ্ছিন্নভাবে যে একটি ঘটনা ঘটছে, এবং এরকম একটি সেনসিটিভ বিষয় নিয়ে আমি এটা বিচ্ছিন্ন ঘটনাও বলবো না, যে বিচ্ছিন্ন ঘটনা বলেন কি করে? 31শে ডিসেম্বর খুলনায় মারা গেল 3 গ্রুপের আমি ওই জায়গাটা যাচ্ছি না, এটা হলো গত বৃহস্পতিবার, মানে এক মাস বিষয়কে বিচ্ছিন্নতা বলে আমি মানে এটাকে হালকা করতে চাচ্ছি না, কিন্তু বাংলাদেশে এইরকম ঘটনা এটা কি নতুন?
এটাকে মানে আমরা দেখেছি যে এই দেশেই তো আমাদের যদিও সাংবিধানিকভাবে এই যে সংবিধান বঙ্গবন্ধু যে সংবিধান তৈরি করেছেন সেই সংবিধানের মধ্যে আমরা দেখি যে সংবাদ ক্ষেত্রে স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতার ব্যাপারে কিন্তু সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। আবার দেখবেন যে এই দেশেই তো কত সাংবাদিক এই যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে আমরা দেখেছি কত সাংবাদিককে হত্যা করা হয়েছিল, সেই দৈনিক পূর্বাঞ্চলে হানুরা রশিদ অথবা দৈনিক অনির্বাণের সর্দার শুকুর হোসেন, দৈনিক জন্মভূমির হুমায়ুন কবির বালু, দৈনিক সংবাদের মানিক চন্দ্র সাহা। সাংবাদিকের প্রাণ স্পেশালি নিচ্ছেন না, আমি সাংবাদিকের প্রাণ আপনাকে স্পেশালি নিতে মানা করছি, মানে অনুরোধ করছি আপনার স্পেশালি নিতে হবে না। কিন্তু ধরুন খুলনায় এক গৃহিণী মারা গেলেন 31শে ডিসেম্বর, আর গত বৃহস্পতিবার মানে 3রা ফেব্রুয়ারি মারা গেলেন, 2রা ফেব্রুয়ারি মারা গেলেন এক আফজাল সাহেবের জন্য। যে আমি যে বললাম না আসলে সামগ্রিক রাজনীতির ভারসাম্যটাই নষ্ট হয়ে গেছে, এটার আরেকভাবে বলা যায়। দেখেন যখন বিরোধী দলের আন্দোলনের কর্মসূচি খুব বেশি থাকে তখন আওয়ামী লীগের এই অভ্যন্তরীণ কন্দলগুলি থাকে না, আপনি খেয়াল করে দেখেন। তখন নিউজ কারণ কি, তখন আওয়ামী লীগ একটা থাকে এবং বিরোধী দলকে তারা মোকাবেলা করে যেভাবেই হোক। কিন্তু যখনই বিরোধী দলকে দমন করে ফেলা হয়, এখন তো বিরোধী দল সম্পূর্ণ মানে দমিত, তখন তো তাদের আর ফাইট করার কিছু না। ঠিক আছে, ঠিক আছে, আমরা যে সাংবাদিকের বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম, আমি সেই প্রসঙ্গে যাই। সেটা হলো যে যেখানে এই যে সাংবাদিক হত্যা হলো, এই শিমুল মারা গেল, অথবা এর আগে অতীতে সরকারের সময় যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, রাষ্ট্র কি সেখানে বসে আছে? নিশ্চয়ই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, অথবা ভবিষ্যতে এরকম কথা বললে আবার সেই সাগর রুনির কথা আনতে হয় না। কিন্তু বাস্তবতা হলো যে আজকে এই যে আমরা যে বারবার যে সাংবাদিকের এই প্রসঙ্গটি নিয়ে কথা বলছে, কিন্তু আমি অন্য প্রসঙ্গে যাই। নাইমুল ইসলাম খান তুলেছেন যে আমাদের গান পলিসি কি, মানে কার হাতে বন্দুকের লাইসেন্স। মানে এটাও কিন্তু একটা অবাক ব্যাপার যে গত কয়েক মাস বা কত দিনে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের সকল নেতার, হয়তো আপনি বলবেন এটা বিএনপির নেতাদেরও থাকে যখন বিএনপি ক্ষমতায় থাকে, মানে আওয়ামী লীগের মানে বিভিন্ন সহিংসতা দেখা যাচ্ছে যে লাইসেন্স করা পিস্তল এবং বন্দুক বের করে নেতারা মানে নির্বাচিত নেতারা বেরিয়ে পড়ছেন রাস্তায় সেই সহিংসতাতে নিজের মানে কি বলবো যে সহিংসতা থামাতে বা সহিংসতায় অপরপক্ষকে দমাতে। কিন্তু আজকে বাস্তবতা যেটা, যে নিরাপত্তা কিন্তু এখন একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে। আপনি তো নিকট অতীতের কথা কি ভুলে গেলেন? আমরা তো দেখেছি যে এই 2014-15 এই সময়গুলোতে বাংলাদেশে কিভাবে আক্রমণের শিকার হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, কিভাবে এই যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওই সময়, যে নির্বাচন ঠেকাতে গিয়ে নির্বাচন ঢাকার ডিসি অফিসের কাছ থেকে নির্বাচন গান লাইসেন্স কাকে কাকে দেওয়া হয়েছে তালিকাটা নিয়ে যদি টকশোতে বসি, আফজল ভাই এর মধ্যে 90% নামকে ডিফেন্ডই করতে পারবে না যে এই লোকগুলির গান থাকা উচিত, নাম পরিচয় এখানে যদি আলোচনা করি। না, তবে আমি মনে করি একটা নীতিমালা অবশ্যই থাকা উচিত, কিন্তু আমি এখানে যে কথাটি বলতে চাই, আমরাও চাই না দুর্বৃত্তদের হাতে লাইসেন্স যেভাবে দিয়েছে এই নীতিমালা তো ঠিকই আছে, নীতিমালায় আছে তিনি নির্বাচিত হবেন, নির্বাচিত প্রতিনিধি হলে ইয়েস হি ইজ এন্টাইটেলড টু হ্যাভ এ গান লাইসেন্স। তারপরে কোন দলের প্রভাবশালী নেতা হলে হি ইজ এন্টাইটেলড টু হ্যাভ এ গান লাইসেন্স। তো এখন রাজনৈতিক দল উনি আবার রেসপন্সিবলি ব্যবহার করবেন সেটাও প্রত্যাশিত। সেটা না, এরা নির্বাচিত নেতা হলেন কি করে? দল তাকে মনোনীত করেছে, দল একটা ভালো লোককে, ভদ্রলোককে, দল আইভির মতো বা ওই যে বিএনপি করেছে কি নাম সাখাওয়াত, এরকম প্রার্থী বাছাই করে নাই, তারা বাছাই করেছে পিস্তল ব্যবহারকারী প্রার্থী। ফলে তিনি মেয়র হয়ে পিস্তল, উনি তো এন্টাইটেল পাওয়ার তাকে গেছে, উনি সেরকমই করেছেন। নেতা যাদেরকে বানিয়েছেন আপনি কমিটেড আদর্শবাদী ছেলেপেলেদেরকে, লোকজনকে অঙ্গদল বলেন, মূল দল বলেন, সেখানে নেতৃত্ব না এনে যদি মাসল দেখে লোকজনকে নেতৃত্বে আনেন এবং তারা তাদের পদাধিকার বলে যদি এন্টাইটেল হন একটা রাইট, তো ঠিকই আছে, তাদের কাছে গেছে এবং তারা এগুলো করছে। অ্যাডভোকেট আফজাল, একদম এই বিষয়ে শেষ যদি মানে আপনার মনে হয় যে আপনাদের দলের এটার একটা দায়িত্ব আছে যে কার হাতে বন্দুক আছে এবং তারা কিভাবে ব্যবহার করছেন সেটা একরকমের নতুন করে শেখানোও দরকার আপনাদের? না, আমি মনে করি ঢালাওভাবে আমাদের দলের এই যে মেয়র অথবা চেয়ারম্যান, এটা তো বাংলাদেশে শত শত আছে, তাই না? আপনাদের সংসদ সদস্য, আবার সেখানকার সংসদ সদস্য নিজেই বলেছেন যে এই মেয়র আর তার ভাইয়েরা তো কথায় কথায় বন্দুক বের করে। ঠিক আছে, আমি মনে করলাম যে সে যদি এইরকম উদ্ধত্তপূর্ণ আচরণ করে নিশ্চয়ই তাকে পে করতে হবে, এটা আমাদের দলে। খুন হয়ে যাওয়ার পর না, খুন হয়ে গিয়েছে এটা যেমন সত্যি, কিন্তু তাকেও কিন্তু এর জন্য শাস্তি ভোগ করতে হবে, এটাও সত্যি।
হ্যাঁ, এবং আমি মনে করি যে এই গান দেওয়ার ব্যাপারে এখানে যে আলোচনা হলো, নিশ্চয়ই সরকার এই কথাগুলো বিবেচনা করবে, নীতিমালাগুলো সেখানে যে সংশোধনের প্রয়োজন আছে নিশ্চয়ই সে সংশোধন করবে। তবে আমি মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল, এবং এই দলের মধ্যে বিচ্ছিন্নভাবে এই ঘটনাগুলো যেটা ঘটছে সেটির ব্যাপারে আমার দলের পক্ষ থেকে ইতিমধ্যে অত্যন্ত সজাগভাবে দৃষ্টি রাখা হচ্ছে, এবং যারা এই ঘটনায় জড়িত তারা কোনোভাবে ছাড় পাবে না। সে যে দল, যে মত, যে পথেরই হোক না কেন, তার কিন্তু তাই আইনের আওতায় তাকে আনা হবে। এটাই পরিষ্কার। একটা বিরতির পর আমি নাইমুল ইসলাম খান এবং কাজী সিরাজ, আমি এটাই জানতে চাইবো যে আপনি অ্যাডভোকেট আফজাল যেটা বলছেন সেটাই আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলে থাকেন, আপনি একমত কিনা? আপনারা সেরকমটাই মনে করেন কিনা যে আসলে দল খুব সিরিয়াসলি দেখছে আওয়ামী লীগ তার কোন দলের বিষয়? ফিরে এলাম রাজকাহনে। নাইমুল ইসলাম খান, অ্যাডভোকেট আফজাল শেষ করছিলেন তার বক্তব্য এটা বলে যে সরকার খুব সিনসিয়ার এবং সিরিয়াসলি দলের ভেতরের যে কোনো অশান্তি দূর করতে কাজ করছে এবং অপরাধীদেরকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগ দিচ্ছে না। আপনি কি তার সঙ্গে একমত? আমি ওনার সাথে আংশিক একমত। ব্যাপারটা হচ্ছে যে সরকার তো ডেফিনেটলি, সরকারের তো একটা মিনিমাম কাণ্ডজ্ঞান আছে। একটা দেশে যদি এইরকম নৈরাজ্য বাড়তে থাকে তো সরকার তো টিকে থাকতে ডিফিকাল্ট হবে। তার মানুষের কাছে তো তার কমিটমেন্ট আছে মিনিমাম কিছু দায়িত্ব পালনের, এবং তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে নিরাপত্তার দায়িত্বটা, কিন্তু জননিরাপত্তার দায়িত্বটা সরকারের প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। তো এখন সরকারের চেষ্টাটা আমার কাছে মনে হয় এটা যে এটা হলিস্টিক চেষ্টা না। এখন হলিস্টিক চেষ্টাটা না কেন বলছি, যে ধরেন রাস্তায় গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট হবে না যদি আপনি ভালো গাড়ি চালান, সঠিকভাবে চালান, এটা তো না, সবাই সঠিকভাবে চালাইতে হবে। দ্যাট ইজ দি অব্লিগেশন। আপনি একা ভালো গাড়ি চালাইলেই আপনি নিরাপদ না। সেটা তো আওয়ামী লীগ নেতৃত্ব একরকমের বুঝছেন বা এই নিয়ে শঙ্কায় আছেন বোঝা যায়, কারণ প্রধানমন্ত্রী বলুন আর নতুন মানে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, তারা তো যে কোনো দলীয় ফোরামের বক্তৃতায় মূল কথা বলেন যে মানে শৃঙ্খলার ভেতরে থাকো, ভালো থাকো। কাকে বলে? নিজের দলে বলে তো, নিজের দলে বলে তো। কিন্তু একটা স্বতঃস্ফূর্তভাবে একটা দলের যদি কোনো চ্যালেঞ্জেস না থাকে, দলের মধ্যে শৃঙ্খলা থাকবে না। কারণ তারা তখন আওয়ামী লীগের টপ টু বটম আনচ্যালেঞ্জড। এখন রাজনীতিতে যদি একটা পক্ষ আনচ্যালেঞ্জড থাকে, আমি কিন্তু বিএনপির কথা বলছি না, আমাদের বিএনপি যদি দল হিসেবে আগামীকাল নাও থাকে, বাংলাদেশের জন্য আরো একটা দুইটা মানে কয়েকটা শক্তিশালী দল দরকার, অন্তত একটি প্রধান বিরোধী দল দরকার, মানে দ্বিতীয় দল দরকার। আসলে সবাই তো সবসময় বিরোধী দলে থাকবে না। তো এই যে ভারসাম্যহীনতাটা, এইটা, এবং আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, দায়িত্বশীল নেতৃবৃন্দ এটা উপলব্ধি করেন বলেই আপনি খেয়াল করবেন যে প্রধানমন্ত্রী তার যেচে এই যে ধরেন রাষ্ট্রপতিকে দায়িত্ব দিয়েছেন সার্চ কমিটি ইত্যাদি করার, এটা কেন দিয়েছেন? কারণ উনি চান না যে আরেকটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। উনি চান যে পার্লামেন্ট একটা মানে রিয়েলি মোটামুটি রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্ট হোক, সকল দল অংশগ্রহণ করুক। উনি এটা উপলব্ধি করেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, এবং আরো অনেকেও বিশ্বাস করেন। সুতরাং এটা যদি আরো সিরিয়াসলি করা হয়, বিরোধী দলকে যদি শক্তিশালী হতে সহায়তা করা হয়, মানে সহায়তা বলতে তার অধিকারগুলি যদি নিশ্চিত করা হয়, তার অনধিকার চর্চা, তার সন্ত্রাস, এইগুলিকে দমন করবে, কিন্তু তার যে গণতান্ত্রিক অধিকারগুলি যদি নিশ্চিত করা হয়, আমার মনে হয় তাতে অনেকখানি ইমপ্রুভমেন্ট হবে। বা কোনো একটি অ্যাঙ্গেল থেকে দেখলে হবে না। আমি এই জন্যই বললাম এটা আমাদের গণতন্ত্রের জাতীয় প্রেক্ষাপট, এবং আমাদের এই ছোট ছোট অনেক বিষয় আলোচনা করেছি সবকিছু। কাজী সিরাজ, কিন্তু মানে অনুপ্রবেশকারী, পরগাছা, জামাত, বিএনপি ঢুকে পড়ছে এবং অনেক জায়গায় তো ঢুকছেও, কিন্তু যে কোনো অপরাধ হলেই এটা হয়তো ওই অনুপ্রবেশকারী পরগাছারা করছেন, এরকম মানে অন্তর্ঘাতমূলক কি হয়ে থাকতে পারে বিষয় না? যে একটা ঘটনার কথাই বলি, আমার কাছে মনে হয় সরকার, হ্যাঁ সরকারের চেষ্টা নাই, সরকার একেবারে এগুলো চোখ বন্ধ করে তা না, সরকার পারছে না। আমার ব্যক্তিগত ধারণা সরকারের যেটুকু চেষ্টা আছে এই চেষ্টায় কাজ হচ্ছে না। কারণ আমরা এর আগে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী ছিলেন, এটা আমাদের মনে আছে। উনি দুঃখে ক্ষোভে সেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন। তাতেও ছাত্রলীগের স্বভাব বদলায়নি। চাঁদাবাজি, তোলাবাজি, এগুলোতে এখনো খবর, প্রতিদিনেরই খবর, আজকেরও কয়েকটা খবর দিতে পারবো। তো এগুলোর মধ্যে তারপরও সরকারের জিনিস যেটা হচ্ছে, এগুলো নিয়ন্ত্রণের ব্যাপারে চেষ্টা থাকার পর হচ্ছে। তার কারণটা হচ্ছে এখানে বিষয়টা হচ্ছে খুনি এবং ভিকটিম শক্তি কার বেশি,
যে ভিকটিম খুন হয়ে গেছে তার পক্ষ শক্তি বেশি শক্তিশালী না খুনির পক্ষ বেশি শক্তিশালী? সরকারের ব্যবস্থাটা সেভাবেই হয়। ঢাকার একটি পরিচিত ঘটনা, জানা ঘটনা, আওয়ামী যুবলীগের একজন প্রভাবশালী নেতা মিল্কি, তাকে আওয়ামী লীগের প্রধান থেকে শুরু করে এমনকি অন্য দলের লোকজন ঢাকা শহরে চেনে না জানেন এমন কথা না, মিল্কি খুন হলো এবং পরে বিভিন্নভাবে জানা গেল যে তার দলেরই লোক, আওয়ামী লীগের লোক, আওয়ামী যুবলীগের লোকেই এই খুনের সঙ্গে জড়িত। তো এখন আমাদের কাছে যেটা মনে হয়েছে সংবাদকর্মী হিসেবে, মিল্কির পক্ষে ধরেন এই বিচারের জন্যে, খুনির শাস্তির জন্যে তদবির করার, চাপ দেওয়ার যে শক্তিটা, সেই শক্তিটা মিল্কির খুনের সঙ্গে যারা জড়িত তাদের চাইতে দুর্বল। এরা বোধহয় সরকারের যারা এই ব্যবস্থাগুলো নেবেন তাদের উপর বেশি প্রভাব বিস্তারকারী, যার জন্য এরকম আরো কয়েকটি ঘটনা দেয়া যেতে পারে। আর দলের বিরোধী দলের কথা যেটা বলছেন, আমি বলি এটা হচ্ছে আপেক্ষিক বিষয়। বিরোধী দল এমন ভাবে আসে, আমরা যদি আওয়ামী লীগের ভেতরে আমি আসলে অপরাধীদের মানে শক্তি বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি ওই জায়গাটায় যাওয়ার আগে আমি একটু সিরাজ ভাইয়ের প্রসঙ্গটি আনি। সিরাজ ভাই কিন্তু কথায় কথায় ছাত্রলীগ অথবা যুবলীগ এই প্রসঙ্গগুলি টেনে আনছেন। আমি জানি না সচেতনভাবে নিয়ে আসছেন কিনা, রিলেটেড, ঠিক আছে, রিলেটেড, কিন্তু ছাত্রলীগ তো একটা মানে ঐতিহ্যবাহী রাজনৈতিক মানে একটি ছাত্র সংগঠন, এবং সেই সংগঠনের তো এই দেশে ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা সবকিছু পিছনে এই দলটির অবদান আছে। এবং সেই ছাত্রলীগের অন্তর্কন্দলে কতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে সাম্প্রতিককালে, বা ছাত্রলীগের গোলাগুলির মধ্যে যে মায়ের পেটে বাচ্চা গুলি লেগেছে, ঠিক আছে, এটা যেমন সত্যি বা আংশিক সত্যি আছে, কিন্তু তারপরেও কিন্তু সিরাজ ভাইয়ের মুখ থেকে যে সোনি হত্যার কথা আসছে না, যে ছাত্র দলের হত্যাকাণ্ডের বুয়েটের ছাত্রী সোনি যে মারা গিয়েছিলেন, অথবা এরকম আরো শত ঘটনা আমি বলতে পারি, কিন্তু সেই কথাগুলো আমি যাচ্ছি না। কিন্তু যেটি হলো যে আজকে আমাদের কিন্তু চ্যালেঞ্জ সেটি না, চ্যালেঞ্জ হলো যে আমাদের চ্যালেঞ্জ না কোন দলটি শক্তিশালী হলো, কোন দলটি দুর্বল হলো, সেটি আমাদের কাছে চ্যালেঞ্জ না। আমাদের কাছে চ্যালেঞ্জ হলো কিন্তু এখন কোনটা আমাদের নেত্রী সবসময় কিন্তু বলেন, সেটি হলো এই দেশের দারিদ্রতা, অথবা আমাদের যে গোল 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ, 41 সালের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, অথবা এই দেশটা আমরা কিভাবে এইচডিজি অর্জন করতে পারি, এই বিষয়গুলো চ্যালেঞ্জ। আপনাদের নেত্রী জনগণের উদ্দেশ্যে এই বক্তব্যে এগুলো যেমন বলেন, তিনি দলীয় ফোরামে ক্রমাগতভাবে তিনি এবং আপনাদের সাধারণ সম্পাদক ক্রমাগতভাবে বলছেন নির্বাচন আসছে, এলাকায় গিয়ে কাজ করো, ভালোভাবে কাজ করো, ভদ্র থাকো, কারণ এগুলোর বিচার জনগণ করবে, এগুলো নিয়মিত বলছেন। না ঠিক আছে, আপনার সামনে তো আমিই বসে আছি, আমাকে কি অভদ্র মনে হয়? অথবা আমার এরকম কোনো কাজ আপনি দেখেছেন? নিশ্চয়ই এরকম আমার হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু আছে। দুই একটি উদাহরণ কিন্তু এইটাই কিন্তু এক্সাম্পল হিসাবে আমরা ধরে নেই। কিন্তু বাস্তবতা হলো যেটা, যে আমরা এই যে সাংবাদিকদের জন্য অথবা সংবাদপত্রের জন্য এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত কিছু করলেন, এই একটি ঘটনা কিন্তু তার জন্য আমরা কিন্তু আজকে মুখোমুখি হলাম। আমাকে রিমান্ডে নিয়ে আমাকে কিন্তু রাজনৈতিক মানে কর্মী হিসাবে আমি এখানে উপস্থিত আছি, আমাকে উদ্দেশ্য করে অনেকগুলো কথা অথবা দলকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমি মেনে নিলাম সেই কথাগুলো। কিন্তু এটাও তো সত্যি, এই দেশে যে জাতীয় সম্প্রচার নীতিমালা বলেন, তথ্য অধিকার আইন বলেন, তথ্য কমিশন গঠন বলেন, এগুলো কিন্তু আমার সরকারই করেছে, অথবা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। সাংবাদিক দলীয় কোন্দলের নিহত হতে পারেন না গুলি লেগে, না আমরা এটা চাই না, কিন্তু সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা করে 5 কোটি টাকার যে সিড মানি, এটা তো আমার নেত্রী দিয়েছেন, এবং তার পরবর্তীতে সাংবাদিকদের কল্যাণের জন্য যা যা করা দরকার, এবং এখন পর্যন্ত 5 কোটি 20 লাখ টাকা কিন্তু বিতরণ করাও হয়েছে। সুতরাং আমরা জানি আজকে যে একটা বেসরকারি টেলিভিশনে আমরা কথা বলছি, এরকম আরো 44 টেলিভিশন, অনেকগুলো এসেছে, অনেকগুলো আসবে, অথবা 32টি এফএম মিডিয়া, এত কিছু করার পরও কিন্তু আমরা সিরাজ ভাইয়ের কাছ থেকে সেই রকম কিন্তু আমরা কিন্তু সাংবাদিক হত্যার এই ঘটনাকে কেন্দ্র করে যে বক্তব্যগুলো বললাম, শুধু সরকারের ভূমিকার কথা বলিনি, আমরা সাংবাদিক নেতৃত্বের কথা বলেছি। এই নেতৃত্বের ব্যর্থতা, এই নেতৃত্বের অবহেলা, রাজনৈতিক সুবিধা নেবার কথাও বলেছেন। কাজী সিরাজ, অসংখ্য ধন্যবাদ। নাইমুল ইসলাম খান, ধন্যবাদ। অ্যাডভোকেট আফজাল হোসেন, ধন্যবাদ। দর্শক যারা সঙ্গে ছিলেন, আপনারা জানেন একটি ইতিবাচক সাফল্যের গল্প দিয়ে আমরা রাজকাহন শেষ করতে চাই। বগুড়ার আদমদীঘি উপজেলার 70টিরও বেশি গ্রামের ঘরে ঘরে চলছে তাঁত। প্রায় 10,000 পরিবার সেখানে চাদর ও কম্বল তৈরি করে ঘুরিয়ে ফেলেছে ভাগ্যের চাকা। ঘুরে আসি সেখান থেকে।
বগুড়া আদমদিঘির শাওইল গ্রামে গেলেই কানে আসবে তাঁতের সেই চেনা শব্দ। প্রতিটি বাড়ির আঙিনায় ও ঘরে বসানো তাঁত যন্ত্র চলছে দিনরাত। প্রতিটি বাড়িতেই একটা দুটো, কোনো বাড়িতে 10টা পর্যন্ত তাঁত রয়েছে। কোনোটা চাকাওয়ালা, আবার কোনোটা একেবারেই বাঁশ কাঠ দিয়ে হাতে তৈরি। আশপাশের প্রায় 75 গ্রামের চিত্র একই। ঢাকার থেকে বাতিল করে সেই সুতাটা এরা নিয়ে আসে। নিয়ে আসার পরে এটা কেজি হয়তো 50, 40, 70, 80 এঙ্গা দামে কিনে নিয়ে আসে। নিয়ে আসে এখানে আমরা আবার এটা প্রসেস করা হয়। এটা রং হবে লাল, গোলাপি, গ্রিন, বুঝা যাচ্ছে নেই, হলুদ হবে, কমলা হবে। দিনে 12 করে গামছা বুনাই বাজারে লিয়ে যা বিক্রি করে আমাদের সংসার চালান করে। দিনে 400, 500, 600 টাকা ইনকাম হয়। 80-র দশক থেকে শাওইল গ্রামে বসে চাদর, কম্বল, সুতার হাট। সপ্তাহে 2 দিন, রবি ও বুধবার ভোররাত থেকে শুরু হয়ে হাট চলে সকাল 10টা পর্যন্ত। 5টি দোকান দিয়ে শুরু হলেও এখন ছোট বড় মিলিয়ে এ হাটে গড়ে উঠেছে প্রায় 1,500 দোকান। প্রত্যেক দিনই আমাদের প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার কেনা বেচা হয়। টেকনাফ থেকে তেঁতুলিয়া এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে সে ডিস্ট্রিক্টের লোক এই বাজারে পাওয়া যায় না। শীতের সময়ে প্রায় 2 থেকে 3 কোটি টাকার লেনদেন হয়। এ গ্রামে তৈরি চাদর, কম্বল সহ নানা শীতের পোশাক পাড়ি জমাচ্ছে সৌদি আরব, মালয়েশিয়া, নেপাল, ভুটান, মিয়ানমার ছাড়াও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এখানে বিক্রি হয়, আমাদের অন্য সাইডে কোনো জায়গা যাওয়া লাগে না। আগে পর্তা পড়তেছিল, এখন আর পর্তা পড়ে না। এখান থেকে সুতা বিক্রয় হয়, উড়ি কুটিয়া যায়, কালারিং সুতা আসে, আবার বিদেশ থেকে নিয়ে আসে। ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচিয়ে রেখে বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে বগুড়ার এই তাঁতপল্লী। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। আপাতত বিদায় রাজকাহন থেকে। আগামীকাল রাত 10টা পর্যন্ত সব খবরে খুঁজতে থাকুন রাজনীতি। তারপর রাত 10টা থেকে 12টা আপনার বিশ্লেষণের সঙ্গে মেলাবো আমার বিশ্লেষণ। তৈরি হবে নতুন রাজকাহন। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।